সৌরভ তটিনী পরশুরামের সম্পর্ক ভাঙতে নোংরা ষড়যন্ত্র করল, কিন্তু তটিনী সৌরভের মুখের ওপরে জবাব দিয়ে তাকে উচিত শিক্ষা দিল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর বাবার জেল হয়েছে। বাড়িতে ফিরে তটিনী অঝরে কাঁদতে থাকে তার বাবার জন্য, তার পরিবারের জন্য। পরশুরাম তটিনীকে শান্ত হতে বলে। পরশুরাম তটিনীকে বলে, কেন কাঁদছো তটিনী? তটিনী বলে, আমার বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবেন। আজকের পর থেকে কখনো আমার বাবা মেয়ে হিসেবে আমার পরিচয় দেবেন না। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। পরশুরাম তটিনীকে বলে, তটিনী তুমি ভুল করনি, তুমি যা করেছো ঠিক করেছো। তাছাড়া তুমি তো সেখানে একলা ছিলে না, তোমার দিদি ছিলেন, আমিও তো ছিলাম, বলো। তটিনী বলে, আমি জানি আমার ছেলের সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে। ওরা আমার সন্তানকে অনেক অত্যাচার করেছে, অনেক। আমি আমার বাবাকে সেজন্য শাস্তি দিয়েছি, উচিত শাস্তি পেয়েছে ওরা, আমি জানি। তবুও আদালত চত্বর থেকে বেরিয়ে প্রেসের মুখোমুখি হতে আমার খুব লজ্জা করছিল, ভীষণ খারাপ লাগছিল আমার। কাল হয়তো বড় বড় করে খবরের কাগজে হেডলাইন বেরোবে, সেখানে হয়তো লয়ার হিসেবে আমার দিদির জয়গান হবে। সকলে হয়তো আমারও প্রশংসা করবে, মা হিসেবে সকলে হয়তো আমাকেও ধন্যী ধন্যী করবে। কিন্তু এই সব কিছুতে আমি ভেতর থেকে ক্ষয়ে যাব। আমি আমার পরিবারকে হারালাম, আমার পরিবার নিশ্চয়ই আমাকে আর কখনোই পরিচয় দেবে না। আমি আমার বাবাকে হারালাম, মাকে হারালাম, আমি আমার পরিবারকে হারিয়েছি শুধুমাত্র একটি ন্যায় বিচার পাওয়ার জন্য। তখনই পরশুরাম তটিনীকে শান্ত হতে বলে। পরশুরাম তটিনীকে বলে, আমি তো আছি। তটিনী বলে, আমি তো জানি তুমি আছো, তুমি তো আছো, আমার পরশুরাম হয়ে আছো তুমি। আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম, যাকে কিনা অপরাধীরা ভয় পায়। অথচ দেখো, আমি তোমাকে একবারের জন্যও চিনতে পারিনি। এত কাছে ছিলে তুমি আমার, তবু আমি বুঝতে পারলাম না তুমি পরশুরাম। কত বিপদ থেকে তুমি আমার সন্তানদের বাঁচিয়েছো বারবার, প্রত্যেকবার আমার সামনেই তুমি লড়াই করেছো, তবুও আমি বুঝতে পারি। লাট্টুর স্কুলের প্রোগ্রাম থেকে শুরু করে পুজো মণ্ডপ, রাস্তা, রেস্টুরেন্ট, এমনকি দীঘায় যাওয়ার দিনে তুমি আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তবু আমি তোমায় চিনতে পারিনি গো, একবারের জন্য আমি তোমায় চিনতে পারিনি। এই বলে তটিনী পরশুরামকে নিয়ে গর্ববোধ করে, তাকে জড়িয়ে ধরে। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে থাকা লোকটি তটিনীকে বলে, সেদিন অত উঁচু ভবন থেকে আপনি পড়ে গিয়েছিলেন, আর আপনার দিকে যে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, সে আপনারই স্বামী পরশুরাম। ডিউটির জন্য ও সব কিছু করতে পারে। তটিনী বলে, হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশে থাকা লোকটি কল কেটে দেয়। পরশুরাম বলে, কে কল করেছিল? তটিনী বলে, কিছু বলল না। পরশুরাম বলে, কিছুই বলল না? তটিনী বলে, না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। তটিনী একটুখানি আড়ালে গিয়ে আবারও সেই লোকটিকে কল করে। লোকটি ফোনের ওপাশ থেকে বলে, আমি জানতাম আপনি আবারও আমাকে কল করবেন। তটিনী বলে, আপনি তখন কি বলছিলেন? লোকটি জানায়, সেদিন আপনি যেখানে গিয়েছিলেন আপনার টিম নিয়ে, সেখানে পরশুরাম তার টিম নিয়ে অপারেশনে গিয়েছিল। পরশুরাম জেনে বুঝে ইচ্ছে করে আপনার দিকে সেদিন চেম্বার চালিয়েছিল। পরশুরাম জানতো ছদ্মবেশের আড়ালে আপনি ছিলেন। তটিনী বলে, তার মানে আপনি বলতে চাইছেন আমার স্বামী ইচ্ছে করে আমাকে মারতে চেয়েছে? লোকটি জানায়, হ্যাঁ, ইচ্ছে করেই আপনাকে মারতে চেয়েছে। তটিনী বলে, কিন্তু আমার স্বামী আমাকে কেন মারতে চায়? লোকটি জানায়, কারণ আপনার স্বামীর অন্য এক মহিলার সাথে সম্পর্ক আছে। তটিনী বলে, কি বলছেন, কে সে? লোকটি জানায়, সে শীতল, শিকিনী, আপনার স্বামীর কলেজের বন্ধু। এই বলে লোকটি কল কেটে দেয়, আর তটিনী গভীর চিন্তায় ডুবে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বলরাম পরশুরামকে কল করেছে। বলরাম পরশুরামকে বলে, আরে ভাই, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস, সেই সাথে তোর শালিকা। খবরের কাগজ দেখ, তোদের দুজনের নামে সবাই জয়গান গাইছে, আর তোর শালিকাও তো কম নয় বস। এমন শালিকা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। পরশুরাম বলে, হয়েছে তোর? বলরাম বলে, আমার সাথে কি লাঞ্চ করবি? পরশুরাম বলে, আজ আমি তোর সাথে লাঞ্চ করব না, আজ আমি বউয়ের হাতের রান্না খাবো। তটিনী আজ আমার জন্য নিজের হাতে রান্না করে রেখে গেছে। বলরাম বলে, তাই বুঝি, কি রান্না করেছে? পরশুরাম বলে, ভাত, ডাল আর মাটন। তটিনী মাটন রান্না করে লাট্টুর জন্য হসপিটালে নিয়ে গেছে, আজ আমার ছেলে মাটন খাবে। বলরাম বলে, সে কি রে, লাট্টুকে কি ডক্টর অ্যালাউ করলো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ করেছে, লাট্টু তো এখন অনেকটা সুস্থ আছে, আগের চাইতে অনেক ফিট আছে, তাই তো ওর মা ওর জন্য মাটন রান্না করে নিয়ে গেছে।
বলরাম বলে আমি ওকে একটু ভাগে পাবো নাকি? তখনই পরশুরাম বলে শালা পেটুক, আমি যাওয়ার সময় নিয়ে যাব। এই বলে দুই বন্ধু আসতে থাকে। তখনই বাইরে থেকে কেউ একজন এসে বলরামকে বলে স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে। বলরাম বলে অপেক্ষা করতে বলুন, একটু পরে আমি ডাকছি। লোকটি ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামকে বলে এখন তবে রাখি, কেউ একজন এসেছে দেখা করতে। পরশুরাম বলে ঠিক আছে রাখ, তবে একটা কথা মনে রাখিস বলরাম, এখন আমাদের কাজ পুরো শেষ হয়নি, আরও একজন বাইরে আছে, তাকেও গ্রেফতার করতে হবে। বলরাম বলে কার কথা বলছিস? পরশুরাম বলে শীতল। এরপরে দেখানো হয় বলরাম কথা শেষ করে। তখনই সেখানে এসে দাঁড়ায় তটিনী। তটিনী বলে আসতে পারি? বলরাম বলে আরে আপনি তটিনী, আসুন আসুন, আপনি হঠাৎ এখানে? আপনার তো হসপিটালে যাওয়ার কথা ছিল। তটিনী বলে হ্যাঁ, আমি লাট্টুর জন্য মাটন রান্না করেছি, আর মাটন রান্না করে আমি ওকে আজ খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। আমার ছেলেটা মাটন খেতে খুব ভালোবাসে জানেন তো, আমার ছেলেটা মাটন খেতে খুব ভালোবাসে, কিন্তু এত অল্প উপার্জনে বুঝতেই তো পারছেন। বলরাম বলে হ্যাঁ হ্যাঁ, এখন জিনিসপত্রের যা দাম। তটিনী বলে ঠিকই বলেছেন, এই দেখুন না মাটন কোথাও 700, কোথাও 800, কোথাও আবার 900। আমাদের মতন পরিবারকে আর রোজ রোজ মাটন কিনতে পারে? ও যখন কিনে ওই 500 গ্রাম করেই কেনে, আর ওইটা দিয়েই আমাদের চলে যায়। ওই যে কথায় আছে না, হও যদি সুজন তেঁতুল পাতায় নজন। বলরাম বলে ঠিকই বলেছেন, তো আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। এই বলে বলরাম তটিনীকে বসতে বলে। তটিনী বলে আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার কাছ থেকে একটা ইনফরমেশন জানতে। আজ যে আমি এখানে এসেছি, দয়া করে আপনি আপনার বন্ধুটিকে বলবেন না। তখনই বলরাম বলে কি এমন কথা যা তটিনী গাঙ্গুলি পরশুরামকেও বলতে চাইছে না? আমি যতদূর জানি তটিনী গাঙ্গুলি তো পরশুরামের কাছে কোনো কিছুই গোপন করে না, আর পরশুরামও তটিনীর কাছে কোনো কিছুই আড়াল করে না। তবে তখনই তটিনী বলে ও তো আড়াল করেছিল, ও তো নিজের পরিচয় গোপন করেছিল, আমি না হয় আজ এই একটা বিষয় গোপন করলাম। বলরাম বলে কিন্তু কেন? তটিনী বলে কারণ আমি যেই প্রশ্নটা করব আমি সেটাই গোপন রাখতে চাই। বলরাম বলে কি প্রশ্ন? তটিনী বলে 11ই জানুয়ারি আপনারা কি কোনো অপারেশনে গিয়েছিলেন? সেখানে কি কোনো আততায়ীকে আপনার বন্ধু তার দিকে চেম্বার চালিয়েছিল? তখনই বলরাম বলে যে সেদিন যা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছিল। তখনই তটিনী বলে আমার প্রশ্নের সোজা উত্তর দিন, সেদিন আপনার বন্ধুটি কি চেম্বার চালিয়েছিল, হ্যাঁ কি না? সেদিন আপনার বন্ধু যার দিকে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, সে আমি ছিলাম। এবার বলুন। বলরাম বলে তার আগে আপনি বলুন, আপনি সেদিন ওখানে কি করছিলেন? আপনি বা ওই রকম পোশাক পরে অত উঁচু বিল্ডিংয়ে কেন উঠেছিলেন? তটিনী বলে এইটা আমার প্রশ্ন নয়। বলরাম বলে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, নইলে আমিও আপনার প্রশ্নের উত্তর দেব না। তটিনী বলে কেন বলুন তো, বন্ধুকে বাঁচাতে? বলরাম বলে না, বন্ধুকে বাঁচাতে নয়, আপনাদের সম্পর্ককে বাঁচাতে। আপনাদের সম্পর্ককে আমি অনেক রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। বিয়ের 10 বছর পরেও যে সম্পর্কে এতটা ভালোবাসা থাকে, এতটা শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, বিশ্বাস ভরসা থাকে, সেই সম্পর্ককে আমি সম্মান করি। আপনাদের পরিবার অনেক সুখের পরিবার, এর আগে কখনো আমি এমন সুখের পরিবার দেখিনি। দয়া করে এমন কিছু করবেন না যাতে এই সব কিছু নষ্ট হয়ে যায়। তটিনী বলে তার মানে আপনি আমাকে উত্তর দেবেন না তাই তো? বলরাম বলে না। তটিনী বলে ঠিক আছে ধন্যবাদ। এই বলে তটিনী উঠে যেতে চায়। তখনই বলরাম বলে চিন্তা করবেন না, আপনি এখানে এসেছিলেন এটা আমি কাউকে বলবো না। তটিনী তখন ওখান থেকে বেরিয়ে আসে। তটিনী বেরিয়ে আসতেই পিছন থেকে সৌরভ তটিনীকে বলে সেদিন পরশুরামই আপনার দিকে চেম্বার চালিয়েছিল, আরও যা কিছু করেছিল জেনে বুঝে করেছিল। তটিনী বলে কিন্তু কেন? তখনই সৌরভ জানায় আমাদের কাছে ইনফরমেশন ছিল, সেই মিশনে আমিও ছিলাম, বলরাম ছিল, মায়া ছিল, আর ছিল পরশুরাম। আমাদের কাছে এই ইনফরমেশন ছিল যে তটিনী গাঙ্গুলি তার গ্যাংকে নিয়ে ওখানে কিছু একটা করবে, সেই জন্য পরশুরাম আমাদের লিড দিয়েছিল। পরশুরামই আপনার দিকে চেম্বার চালিয়েছিল। পরশুরাম জানতো ছদ্মবেশে আপনি লুকিয়ে আছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আপনার বরকে দেখতে পাননি? তখনই তটিনী বলে না, আমি দেখতে পাইনি। উঁচু বিল্ডিং থেকে যখন আমি পড়ে যাচ্ছিলাম আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, আমার চোখের সামনে আমার লাট্টুর মুখ ভেসে উঠছিল, আমার পিকোর মুখ ভেসে উঠছিল, আর উঠছিল আমার বরের মুখ। কিন্তু আমি একবারও বুঝতে পারিনি সেদিন আমার বর আমার সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু আমার বর আমাকে ইচ্ছে করে কেন মারতে চাইবে? তখনই সৌরভ জানায় কলেজ লাইফের প্রেম ম্যাডাম শীতলের সাথে, আর শীতল এইবার আপনাদের সম্পর্কে চলে এসেছে। পরশুরামের নামে একের পর এক মিথ্যে কথা বলে সৌরভ। পরশুরাম আর তটিনীর সম্পর্ককে বিষিয়ে দিতেই তার এই পরিকল্পনা।
তটিনী সৌরভকে বলে, উপযাচক হয়ে আপনি আমাকে অনেক ইনফরমেশন দিলেন, তবে সাইকোলজি বলে উপযাচক হয়ে কেউ যখন কোনো ইনফরমেশন দেয়, কেউ যখন কোনো কথা বলে, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। তারা সাধারণত দুমুখ হয়, দুমুখ সাপের মতো হয়। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। সৌরভ মনে মনে বলে, এই বর বউ দুজনেই সমান, দুজনেই এক। তবে হ্যাঁ, একটু হলেও মনে আগুন লাগাতে পেরেছি। এই বলে সৌরভ হাসতে থাকে। আগামী পর্বে দেখানো হবে তটিনীর মন খারাপ। তটিনী বলে, না আমি খাবো না। পরশুরাম বলে, আমি তো জানি তটিনী, তোমার ওপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। একদিকে লাট্টু অসুস্থ, অন্যদিকে তোমার পরিবার, সেজন্যই তোমার মন খারাপ, তাই না? তবে মন খারাপ করে না খেয়ে থাকলে তুমি নিজেও তো অসুস্থ হবে। এইবার আমি তোমাকে খাইয়ে দেব, আর তোমাকে খেতেই হবে। এই বলে পরশুরাম নিজের হাতে তটিনীকে খাইয়ে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এইবার সৌরভ আর শীতল মিলে পরশুরাম তটিনীর সম্পর্ক নষ্ট করতে চাইছে। তোমাদের কি মনে হয়, সৌরভ কি তার পরিকল্পনায় সফল হবে, নাকি তটিনী পরশুরামের ভালোবাসা বিশ্বাসে এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।